হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য হাজির হয়েছি নতুন একটি ভালোবাসার গল্প নিয়ে, যার নাম মালাল। এই মুভিটি 2019 সালে মুক্তি পেয়েছিল। মুভিটি আপনাকে শেখাবে সত্যিকারের ভালোবাসার মানে কি। একজন অভদ্র ছেলেও সত্যিকারের ভালোবাসা পেলে কিভাবে নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়, শুধুমাত্র ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য যে কিনা যে কোনো কাজ করতে রাজি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আমরা গল্পের গভীরে গিয়ে দেখি সত্যিকারের ভালোবেসেও তারা দুজনকে কাছে পায় কিনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সেকেন্ড গল্প বাই রাজ। মুভিটি শুরু হয় 1998 সালে মুম্বাই শহরের একটি খেলার মাঠকে দেখিয়ে, যেখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল। আর এখানেই পরিচয় করিয়ে দেওয়া হয় আমাদের গল্পের মেইন ক্যারেক্টারকে, যার নাম শিবা। শিবা ব্যাটিং করছিল। তাদের টিম জিতার জন্য প্রয়োজন ছিল 1 বল 1 রানের, কিন্তু আম্পায়ার সেখানে থাকা এমপির ইশারায় ওয়াইড হয়ে যাওয়া বলটি ওয়াইড দেয় না, যার জন্য শিবার টিম হেরে যায়। শিবার এগিয়ে গিয়ে আম্পায়ারকে মারতে শুরু করে। তার সাথে সাথে তার বন্ধুরাও মারপিটে জড়িয়ে পড়ে। একটু পর সেখানে থাকা এমপি তার একজন সহকারীকে বলে, যাদব, আমার এই ছেলেটিকে চাই, তুমি তাদের টিমকে জিতিয়ে দাও। শিবার টিমকে জিতিয়ে দেওয়া হয়। শিবার হাতে ট্রফি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। শিবা এবং তার বন্ধুরা খুশিতে সেখানে নাচতে শুরু করে। একটু পর তারা নাচতে নাচতে তাদের বাসার সিঁড়ি দিয়ে উঠছিল। হঠাৎ তার বন্ধু নাচ বন্ধ করে শিবাকে পিছনে তাকাতে বলে। শিবা পিছনে ফিরলে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় এই মুভির আরেকটি মেইন ক্যারেক্টারকে, যার নাম আস্থা। আস্থার পরিবার আজকে এ বাসায় উঠেছে, তাই সে তাদের বাসার জিনিসপত্রগুলোর জন্যই নিচে যাচ্ছিল। শিবা পিছনে ফিরে আস্থার দিকে অপলক দৃষ্টিতে একটু তাকিয়ে থাকে। একটু পর সে তাকে বলে, কি দেখছো? পিছনে যাও, পিছনে যাও। আস্থা একটু ভয় পেয়ে পিছনে চলে যায়। শিবা আর তার বন্ধুরা আবার নাচতে শুরু করে, আর নাচতে নাচতে শিবার বাসার দিকে চলে যায়। আস্থাও তার কাজে চলে যায়। শিবা তার বাসায় ঢুকে তার মাকে বলে, আইয়ে, এখানে তো রাখার জায়গা হচ্ছে না। আর মা বলে, তাহলে নতুন একটি বড় থেকে ঘর নিয়ে নে। সে বলে, নিয়ে নিব একদিন। এখানে আপনাদের একটু বলে রাখি, শিবা এখনো বেকার, কলেজে যায় কিন্তু পড়াশোনা ভালো মতো করে না। যার তার সাথে মারপিট করা, সিগারেট খাওয়া, নেশা করা, এগুলোই তার অভ্যাস। আর বেকার হয়ে বড় বড় স্বপ্ন দেখা তো আছে। আসলে মধ্যবিত্ত ঘরের ছেলেগুলো যা চিন্তা করে আর কি। যাই হোক, তারপর তার মা রাগ করে তাকে বলে, এত মনোযোগ যদি পড়াশোনায় দিতি তাহলে তোর বাবা কতই না খুশি হতো। রাতে শিবা টিভি দেখে দেখে খাবার খাচ্ছিল, আর তার মাকে বলে আর একটু ডিম ভাজি দেওয়ার জন্য। আর তখনই তার বাবা অফিস থেকে বাসায় ফিরে তার হাত থেকে প্লেটটি ফেলে দেয় আর তাকে মারতে শুরু করে। আর মারতে মারতে তাকে বলে, তোর নাটকগুলো আর কতদিন চলবে? ছোট বড় কাউকে দেখিস না, যার তার গায়ে হাত তুলিস। আজকে আবার আম্পায়ারকে মেরে এসে এখানে মন ভরে কাচ্ছিস। শিবা রাগ করে তার বাবার দিকে চেয়ে থাকে। তার বাবা আবার তাকে মারতে শুরু করলে সেও রাগ করে তার বাবাকে মারার জন্য হাত তুলে ফেলে। তখন তার বাবা তাকে বলে, মার মার, শুধু এটাই দেখার বাকি ছিল। শিবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় সিঁড়িতে আস্থার সাথে তার দেখা হয়। আস্থা তখন তার সাইকেলটি নিচ থেকে বাসায় উঠেছিল। আস্থা শিবাকে দেখে একটু হাসি দিয়ে বলে, সাইকেল। শিবা তার উপর রাগ ঝেড়ে বলে, এখানে ভালো করে মানুষ হাঁটতে পারে না, আর তুই উপরে সাইকেল চালাবি? সাইকেলটা একটু সরিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে। আস্থা তখন তাকে বলে উঠে, ব্লাডি ইডিয়েট। শিবা পিছনে ফিরে বলে, তুই কি কিছু বললি? আর বলে, যদি এখানে শান্তির মতো থাকতে চাস তাহলে সুন্দর করে কথা বলবি। তারপর সে সেখান থেকে চলে যায়। আস্থা বাসায় ঢুকলে তার ছোট ভাই তাকে বলে, দিদি, নতুন ঘরটা খুব ছোট, সেগুলো চুপ কর। তখন আস্থার বাবা বলে উঠে, সে তো ঠিকই বলেছে, এটার চাইতে তো আমাদের আগের বাসার বাথরুম অনেক বড় ছিল। আসলে আস্থারা আজকে এই বাসায় উঠেছে, আগের বাসার চাইতে এই বাসাটি তাদের জন্য অনেক ছোট হয়ে গেছে। তার বাবা শেয়ার মার্কেট থেকে অনেক টাকা কামিয়েছিল, আর লস খেয়ে প্রায় সব টাকাই হারিয়ে ফেলেছে। তাই তারা এখন সবাই এই ছোট বাসায় উঠেছে। সে তার বাবাকে বলে, আমরা এখানে সবাই অনেক খুশিতে থাকবো। আস্থার মা এসেও আস্থার বাবাকে বুঝায়। আস্থা তার পাখির কাছাটি বারান্দায় রেখে কান্না করতে থাকে। পরের সিনে দেখানো হয় শিবা তার বন্ধুদের নিয়ে ওই দিনের এমপির সাথে দেখা করতে গিয়েছে। তিনি তাদেরকে তার হয়ে কাজ করতে বলেন। তারাও রাজি হয়ে যায়। এরপর তারা একটা ক্লাবে গিয়ে পার্টি করে। পার্টি শেষ করে শিবা তার বন্ধু নান্দু মাঝরাতে বাসায় ফিরছিল। তখন আস্থাও একটা বই নিয়ে বের হয় বারান্দায় বসে পড়ার জন্য। আস্থা চেয়ারে বসতে গিয়ে শিবাকে দেখে দাঁড়িয়ে পড়ে, আর তার দিকে তাকিয়ে আবার বাসায় ঢুকে যায়। পরদিন সকালে শিবার মাকে দেখানো হয়, যিনি কিনা আস্থা আর তার মায়ের সাথে কথা বলছিল। তিনি তাদের বলেন, আমি বিজয়া, ওই কর্নারের ঘরেই থাকি। সকাল সকাল কিছু পোহা বানিয়েছিলাম, ভাবলাম আপনারাও নতুন এসেছেন, তাই আপনাদের জন্য কিছু নিয়ে এলাম। আস্থার মা বলেন, আস্থার পোয়া অনেক পছন্দের। শিবার মা তখন তাকে বলে, তাহলে ধরে নাও তোমার জন্যই বানিয়েছি, যখনই তোমার পোয়া খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি বানিয়ে দিব। আসলে শিবাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই, তাই তার মা মাঝে মধ্যে ফ্রিজে কিছু রাখার জন্য এদের সাথে একটু ভাবসাব করতে এসেছে। এরপর দেখানো হয় শিবা তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। তখন তাদের প্রবণ নামের এক বন্ধু আস্থাকে প্রপোজ করার জন্য দাঁড়িয়ে থাকে। প্রবণ তাদের বলে, এবার আমি সত্যিকারের প্রেমে পড়ে গেছি, একদম টাইটানিকের মতো। তার বন্ধুরা তার সাথে মজা করে বলে, তাহলে এবার তোর পালা, ডুবে মরার।
এগুলো বলে তারা হাসাহাসি করছিল। পবনকে তারা মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে বলে আস্থা, আস্থা ত্রিপাঠী। নামটি শোনার পর শিবা একটু রেগে যায়। তখন সেদিক দিয়ে আস্থাও যাচ্ছিল। শিবা একটু তার দিকে চেয়ে বলে, এমপি সাহেব জানার আগে এই ময়লাটাকে এখান থেকে সরাতে হবে। আসলে জাতিগত পার্থক্যের কারণে তখনকার দিনে ত্রিপাঠীদেরকে মুম্বাইয়ের অনেক জায়গায় বাসা ভাড়া দেওয়া হতো না। ত্রিপাঠীদের বাসা ভাড়া দেওয়ায় শিবা বাসার মালিককে ফোন দিয়ে আজে বাজে কথা বলতে থাকে। রাতে শিবাদের এলাকায় একটা বডি বিল্ডিং প্রতিযোগিতা হচ্ছিল। তখন সেখানে তাদের এমপিও এসেছিল। একটু পর শিবাকে তার একজন বন্ধু এসে বলে পিছনে ঝামেলা হচ্ছে, তাই সে সেখানে চলে যায়। শিবা গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেখানে থাকা একজন ড্রাইভার শিবাকে বলে গাড়ি পিছনে নিতে গিয়ে এই গাড়িটির সাথে ধাক্কা লেগেছে। যার গাড়িটির সাথে ধাক্কা লেগেছে তার নাম হচ্ছে আদিত্য। আদিত্য গাড়ির ড্রাইভারটিকে বলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। তখন শিবা ড্রাইভারটিকে বলে তুমি যাও, বিষয়টা আমি দেখছি। আদিত্য তখন শিবাকে বলে তুমি কে? শিবা তখন মন্ত্রীর দিকে হাত দেখিয়ে বলে ওইখানে তোর বাবা বসে আছে, আজকে ওনার বার্থডে, পাল ওনার থেকে গিয়ে ক্ষতিপূরণ নিয়ে নে। শিবা তাকে ধমকি দিয়ে বলে ভালোই ভালোই চলে যায়, না হয় ক্ষতিটা আরো বেড়ে যাবে। আদিত্য গাড়িতে ঢুকে যায়। গাড়ির ভিতরে আস্থাও বসা ছিল। আসলে আস্থা আর আদিত্যার ফ্যামিলি অনেক আগে থেকে তাদের বিয়ে ঠিক করে রেখেছে। তাই আমেরিকা থেকে আদিত্য আজকেই দেশে এসেছে, তাই সে আস্থার বাসায় যাচ্ছিল। শিবও চলে যাওয়ার সময় গাড়ির ভিতর তাকালে তখন সে আস্থাকে দেখতে পায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আস্থা শিবাদের বাসায় যায় ওই দিনে প্লেটটি ফেরত দেওয়ার জন্য। তখন শিবা গিয়ে দরজায় থাকা পর্দাটি সরালে আস্থা শিবাকে দেখে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তাকে শিবার মা ডাক দেয় আর তার হাত ধরে তাকে তাদের ঘরের ভিতর নিয়ে যায়। শিবাকে তার মা নিচ থেকে আস্থার জন্য একটা ঠান্ডা নিয়ে আসতে বলে। সে বলে পারবো না। বিজয় আস্থার সাথে গল্প করতে থাকে। তখনই সেখানে শিবার বাবা চলে আসে। তিনি আস্থাকে জিজ্ঞেস করেন পড়াশোনা কোথায় করছো? সে বলে সিএ করছে। শিবার বাবা শিবার দিকে তাকিয়ে বলে একেই বলে যোগ্যতা। আর শিবাকে আস্থার সামনেই ডাফার বলে লজ্জা দিতে থাকে। তিনি আস্থাকে বলেন তুমি পারলে আমার মেয়েকে মাঝে মধ্যে একটু শিখিয়ে দিও। আস্থা চলে যাওয়ার সময় শিবার মা আস্থাকে বলে আমার মেয়েকে একটু প্রাইভেট পড়াতে পারবে? আর বলে এখানে আরো অনেক ছেলে মেয়ে পাবে পড়াশোনার জন্য। সে বলে একটু ভেবে বলবো। তারপর সে সেখান থেকে চলে যায়। আস্থা চলে গেলে শিবা তার বাবাকে বলে তোমার ছেলে ডাফার যে সেটা দরজায় লিখে দাও না কেন? দরজায় লিখে দিলেও তো পারো। সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর এক সপ্তাহ কেটে যায়। শিবা তার বন্ধুদের নিয়ে গণপতি বাপ্পার পুজো চাঁদা তুলতে যায়। তারা সবাই আস্থাদের বাসার সামনে গিয়ে চাঁদা চায়। আস্থার মা তাদেরকে 500 টাকা দিলে তারা নেয় না। তারা তাকে বলে 1001 টাকা চাঁদা দিতে হবে। সবাই দিচ্ছে। আস্থার মা বলেন চাঁদা তো মানুষ মন থেকে দেয়, তাই না? তিনি তাদের ব্যাগ দেখিয়েও বলেন আমার কাছে এখন আর কোনো টাকা নেই। সন্ধ্যায় তোমাদের আঙ্কেল আসলে তোমাদের সাথে কথা বলতে বলবো। তখন শিবা তার বন্ধুদের একটু রাগ করে বলে আমরা কি এদের আশায় পুজো করছি? যা দিচ্ছে তা নিয়ে নে, এখনো অনেক ঘর পড়ে আছে চাঁদা দেওয়ার জন্য। এসব কথাগুলো আস্থা বাসায় বসে শুনছিল। একটু বসে বের হয়ে তার মায়ের থেকে টাকাটি নিয়ে তাদেরকে দেয় আর তার ব্যাগ থেকে 1 টাকার একটি কয়েন দিয়ে হাত জোর করে বলে এখন আমাদের কাছে শুধুমাত্র এগুলোই আছে। তারা তার কাছে বাকি 500 টাকার কথা বললে তখন সে শিবার দিকে চেয়ে বলে আরো অনেক ঘর পড়ে আছে না, গিয়ে তাদের থেকে নিয়ে নাও। তারপর সে দরজা বন্ধ করে দেয়। শিবা রাগ করে তার বন্ধুদের দিকে চেয়ে থাকে। রাতে তারা সবাই মিলে পার্টি করার জন্য ড্রিঙ্কস কিনে ছাদে আসে। তখন তারা সেখানে গিয়ে দেখে আস্থা টিউশন করাচ্ছে। শিবা তার বোনকে বলে সোনু নিচে গিয়ে পানি নিয়ে আয়। যা। সোনু নিচে যাইতে চাইলে আস্থা সোনুকে বলে নিচে যখন যাচ্ছ আমাদের জন্য 2টি গ্লাস নিয়ে আসিও, আমরাও এদের সাথে ড্রিঙ্কস করব। আর হ্যাঁ আইস নিয়ে আসতে ভুলে যেও না। শিবা তার উপর রেগে যায় আর বাচ্চাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। আস্থা সবাইকে বলে কেউ কোথাও যাবে না। শিবা তার বন্ধুদের বলে কারো কোনো সমস্যা থাকলে সেজন্য বাড়ির মালিকের সাথে কথা বলে। শিবা বলে এবার মনে হয় বাড়ির মালিককেই মারতে হবে। তখন আস্থা তাদের বলে আমাদেরও মনে হয় এবার পুলিশকে বলতে হবে যে সবার থেকে পুজো চাঁদা তুলে তোমরা সবাই ড্রিঙ্কস করছো। শিবা আস্থাকে বলে বাসন বন্ধ করো, না হয় সবার আগে তোমার গায়েই হাত তুলবো। শিবা আস্থাদের হাত তুলো কথা বলতে শুরু করে। তখন আস্থা তাদেরকে বলে আমরা সবাই ইন্ডিয়ান। শিবা তখন তাকে বলে ইন্ডিয়ান হলে ইন্ডিয়াতে গিয়ে থাকো না, মুম্বাই কেন এসেছো? শিবা একটু মারাঠি ভাষায় কথা শোনালে আস্থাও তাকে মারাঠি ভাষায় কথা শোনাতে শুরু করে। তার বন্ধুরা সবাই সেখান থেকে চলে যায়। আস্থা শিবাকে বলে মারাঠি হওয়াতে তোমার এত অহংকার হলে কিছু হয়ে দেখাও, যাতে বাড়ির লোকজন তোমাকে একটু হলেও সম্মান করে আর কখনো কারোর সামনে ডাফার বলে লজ্জা দিবে না। শিবা তার হাতে থাকা ড্রিঙ্কসের বোতলটি খুলে তাদের সামনে খেতে থাকে। আস্থা সোনুকে জিজ্ঞেস করে 214কে 16 দিয়ে গুণ করলে কত হবে? শিবা মুখস্থ বলে 3424। আস্থা আবার ক্যালকুলেটর নিয়ে সোনুকে জিজ্ঞেস করে 525কে 45 দিয়ে গুণ করলে কত হবে? শিবা এবারও মুখস্থ বলে 23625। আস্থা ক্যালকুলেটরে দেখে শিবা ঠিকই বলেছে, তাই সে একটু অবাক হয়ে শিবার দিকে তাকায়। শিবও তার দিকে তাকিয়ে একটু হাসি দেয়। পরদিন রাতে গণপতি
বাপ্পার পুজোয় শিবা আস্থার দিকে তাকিয়ে ডান্স শুরু করে। একটু পর শিবা আস্থার দিকে তার হাত বাড়িয়ে দেয়। আস্থাও তার হাত বাড়িয়ে দিলে তারা দুজনে মিলে একসাথে ডান্স করে। এরপর আস্থা অঞ্জলি নিতে গেলে শিবাও তার সাথে গিয়ে একসাথে অঞ্জলি নেয়। শিবা তার কপালে একটি চন্দনের ফোঁটা পরিয়ে দেয়। আস্থা চলে আসার সময় শিবার দিকে তাকালে সেও নিজের কপালে একটি চন্দনের ফোঁটা পরে ফেলে। পরদিন পবন একটি কাঠ নিয়ে দাঁড়িয়ে থাকে আস্থাকে প্রপোজ করার জন্য। তখন আস্থা আর তার বান্ধবী দোকান থেকে কিছু একটা কিনছিল। পবন কাঠ নিয়ে আস্থার দিকে যেতে চাইলে শিবা পবনকে থামিয়ে বলে, আস্থাকে এখন আমি পছন্দ করি। পবন তাকে বলে, এটা তো ঠিক না, শুরু থেকে আমি তোদেরকে বলেছিলাম আমি তাকে পছন্দ করি। শিবা তাকে বলে, তো কি হয়েছে, সে এখন আমায় পছন্দ করে। এটা নিয়ে তাদের মধ্যে একটু হাতাহাতি শুরু হয়ে যায়। পবনকে তাদের কিছু বন্ধু এসে সেখান থেকে নিয়ে যায়। শিবার বন্ধু নান্দু তখন শিবাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? সে বলে হ্যাঁ। নান্দু জিজ্ঞেস করে, এসব কখন হয়েছে? শিবা বলে, ওই দিন রাতে ছাদে। নান্দু বলে, ও তো ত্রিপাঠী। তখন শিবা তাকে বলে, তো কি হয়েছে? আমরা সবাই ইন্ডিয়ান। শিবা আস্থার দিকে তাকিয়ে বলে, শালা বুঝতেই পারছি না মনের ভিতর কেমন ফিলিংস হচ্ছে। মাগার একদম খতরনাক ফিলিংস, ঘুমও আসে না, খিদেও লাগে না। তখনই আস্থা শিবার দিকে একটু তাকায়। শিবা তার বন্ধুকে বলে, দেখ দেখ সে আমার দিকে তাকাচ্ছে। তারপর সে আস্থাকে মনের কথা বলার জন্য তার দিকে চলে যায়। নান্দু তাকে বলে, একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? শিবা তার সাথে কথা বলতে গেলে তখন সেখানে আস্থার বাস চলে আসে। আস্থা বাসে উঠে পড়ে। পরদিন বিকেলে সবাই গণপতি বাপ্পাকে বিসর্জন দিতে যায়। বিসর্জন দিয়ে আস্তে আস্তে রাত হয়ে যায়। তখন সবাই অনেকটা ক্লান্ত ছিল। ট্রাকে করে আসার সময় আস্থা তখন একটি মেয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তার পাশে তখন শিবাও বসেছিল। একটু পর আস্থা তার মাথাটি শিবার কাঁধে রেখে দেয়। কিছুক্ষণ পর গাড়িটি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে যায়। একটু পর একটি মেয়ে এসে আস্থাকে ডাক দেয়। তখন সে দেখে শিবাকে সে জড়িয়ে ধরেছিল। তারপর আস্থা গাড়ি থেকে নেমে যায়। পরদিন সকালে শিবাকে দেখানো হয় যে কিনা একটি ম্যাগাজিনে চেনের বিজ্ঞাপন দেখে সেটি ছিঁড়ে তার কাছে রেখে দেয়। আর মনে মনে প্ল্যানিং করে এই চেনটি সে আস্থাকে গিফট করবে। সন্ধ্যায় সে তার বন্ধুদের কাছে গিয়ে তাদের এমপিকে গালিগালাজ করতে থাকে আর বলে, কি করি নাই তার জন্য, এখন টাকা দেওয়ার সময় আমাদেরকে সে চিনতেও পারছে না। আস্থাকে একটা গিফট দিতে চেয়েছিলাম, সেটিও পারছি না। নান্দুকে বলে, এখন কি করব বল, চুরি করব? নান্দু তাকে বলে, তুই যদি কাউকে খুনও করিস না ওই মেয়েটা কখনো তোর হবে না। সে তো মার্সিডিসে করে ঘুরে, তুই বড়জোর তাকে একটা স্যুপ খাওয়াতে পারবি। নান্দু তাকে বলে, তুই তো তাকে ভালোবাসিস না? তাহলে আমার একটা কথা শোন, তোর যেটি দিতে মন চায় সেটাই দে, কিন্তু তোর যতটুকু সামর্থ্য ততটুকু হিসেব করে দে। 10-20 টাকার কিছু একটা দিয়ে দে। শিবা বলে, 10-20 টাকার? নান্দু বলে, হ্যাঁ, কিন্তু যা দিবি একদম মন থেকে দিবি। পরদিন দেখানো হয় শিবা একটি চেন বিক্রেতার পিছু পিছু হাঁটছে। বাতাস ওনার থেকে একটি চেন পড়ে গেলে শিবা গিয়ে দৌড়ে সেটি নিয়ে নেয়। সে চেনটি হাতে নিয়ে দেখে চেনটিতে লেখা আছে। সে সৃষ্টিকতার দিকে তাকিয়ে ওনার কাছে একটু শুকরিয়া আদায় করে। এরপর থেকে সে চেনটি আস্থাকে দেওয়ার জন্য সে আস্থার পিছু পিছু ঘুরতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন শিবা চেনটি আস্থাকে দেওয়ার জন্য আস্থা যে বাসে করে কলেজ যাচ্ছিল দৌড়ে সে বাসে উঠে পড়ে আর একটা হাসি দিয়ে আস্থার পিছন যেতে থাকে। আস্থা তাকে দেখেও না দেখার মতো করে ভান করে থাকে। শিবা আস্থার পিছনে গিয়ে আস্থাকে বলে, আস্থা কিছু বলার ছিল তোমায়, আমি মনে হয় তোমায় ভালোবেসে ফেলেছি। আস্থা তাকে বলে, ভালো না বাসলেই ভালো হয়। শিবা আই লাভ ইউ বলে চেনটি আস্থার সামনে নিয়ে গিয়ে ধরে। আর তখনই ড্রাইভার গাড়ির ব্রেকে পা দিলে শিবার হাতটি আস্থার বুকে গিয়ে লাগে। আস্থার পিছনে ফিরে শিবার মুখে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তোমার কি কোনো লজ্জা শরম নেই? তখন বাসে থাকা লোকজন রেগে গেলে শিবা তাদের বলে, সে আমাকে চিনে, না হয় তাকে জিজ্ঞেস করেন। আস্থা কিছুই বলে না। তাই বাসে থাকা সবাই শিবাকে মারতে শুরু করে। আস্থা সেখানে চুপ করে থাকে, তার দিকে ফিরেও তাকায় না। শিবাকে সবাই বাস থেকে নামিয়ে দেয়। নেমে যাওয়ার সময় সে আস্থার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আস্থা চোখেও পানি জমে টলমল করতে থাকে, কিন্তু তারপরও সে কিছুই বলে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। আস্থা বাসায় ফিরে দেখে তার উন্নাটিতে শিবার হাতে থাকা চেনটি লেগে আছে। সে চেনটি হাতে নিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে। তখনই সেখানে শিবার মা আসে আর ফ্রিজে রাখা উনার দইয়ের বাটিটি দিতে বলে। আস্থা উনার দইয়ের বাটিটা এনে উনাকে দিলে তখন তিনি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, মুখটা এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন? আস্থা মাথা নেড়ে বলে, কিছু হয়নি। শিবার মা সেখান থেকে চলে যেতে চাইলে আস্থা উনাকে ডেকে শিবার চেনটি ওনার হাতে দিয়ে বলে, এটা শিবার চেন, ওকে দিয়ে দিয়েন। শিবার মা বুঝে যায় শিবা আস্থাকে পছন্দ করে। তারপর তিনি সেখান থেকে চলে যান। পরের দিনে শিবাকে দেখানো হয় যে কিনা একটা সিগারেট খেতে খেতে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার চোখ যায় একটি গাড়ির ভিতরে, যেখানে সে দেখে আদিত্য অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ সময় পার করছে। সে কিছুই বলে না, সেখান থেকে চলে আসে। রাতে বাসায় ফিরে খেতে বসলে তার মা তাকে জিজ্ঞেস করে, তোর হাতে কি হয়েছে? সে চুপ করে কেঁদে থাকে। তখন তার মা তাকে বলে, শরীরে ব্যথা পেলে দেখা যায়, কিন্তু মনে ব্যথা পেলে দেখানোও যায় না, বোঝানোও যায় না। আর বলে, যাক, আমার ছেলের মন বলে কিছু আছে। পাড়ার লোকজন বলে যে আমার ছেলের নাকি মন বলতে কোনো কিছুই নেই। তখন তার মা কান্না করতে করতে তাকে বলে, তোর বাবা যেটা করেছে সেটা তুই করিস না। তোর বাবা কখনো আমাকে ভালোই বাসেনি। সকালে চা বানানো আর নাস্তা বানানো আর বাকি জীবনটা মার খেয়েই চলে গেছে। শিবা কিছুই বলে না, তার দিকে তাকিয়ে থাকে। শিবা চেনটি তাকে দেখিয়ে তার মা বলে, আর একটু দামি থেকে কিনতে পারলি না? শিবা ওনার দিকে তাকিয়ে থাকে। এভাবে অনেকদিন কেটে যায়। দীপাবলি চলে আসে। শিবা এখনো তার হাতে সে চেনটি নিয়ে হাঁটে। তার মা তাকে দেখে বলে, সারা
মহল্লা নতুন রঙে সেজে আছে, কিন্তু তুই এখনো পুরাতন কাপড় পরে আছিস, নতুন কিছু পরে আসতে পারলি না। শিবা আস্তাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। আস্তাও তার দিকে তাকায়। শিবার মা তাকে বলে সে তো তোকে দেখছে। একটু পর আস্তা আদিত্যের সাথে চলে গেলে শিবও তার পিছু পিছু যেতে চায়। তখন শিবার মা তাকে আটকায় আর বলে এখন না, এখন তাকে যেতে দে, কোনো সিন ক্রিয়েট করিস না। একটু পর শিবা স্টেজে থাকা শিল্পীর কাছ থেকে মাইকটি নিয়ে নেয়। সবাই তাকে এমনটি না করতে মানা করে। সে সবার দিকে হাত দেখিয়ে আস্তার দিকে তাকিয়ে একটা গান গাইতে থাকে। গানের লাইনগুলো ছিল এমন: सुनो मेरी जाना दिल परवाना चाहे जहाँ जाना आगे में तेरी घर आके तुझे ले जाना मैं हूँ मजनू तू लैला मेरी आयशा पत। আসলে শিবা তার মনের কথাগুলো গানের মাধ্যমে বলছিল। সবাই তার গান শুনে হাসতে থাকে। আস্তাও তার গান শুনে একটু একটু হাসতে থাকে। আস্তা সেখান থেকে তার বাসার বারান্দায় গিয়ে শিবার দিকে তাকিয়ে তার গান শুনে হাসতে থাকে। একটু পর আস্তার কাছে আদিত্য চলে আসে আর জোর করে তাকে কিস করতে চায়। আস্তা তাকে এমনটি না করতে মানা করে। তখনই বাসার কলিং বেলটি বেজে ওঠে। আস্তা দরজা খুলে একটু চমকে যায়। সে দেখে শিবা দাঁড়িয়ে আছে। শিবা আদিত্যকে দেখিয়ে আস্তাকে বলে তোমার চেন নিচে পড়ে গিয়েছিল। আদিত্য দরজাটি বন্ধ করে দেয়। আদিত্য আবার আস্তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলে আস্তা তখনও তাকে মানা করে। বাইরে দাঁড়িয়ে শিবা তখনও তাদের কথা শুনছিল। সে আবার কলিং বেলটি বাজাতে থাকে। আদিত্য দরজা খুলে বলে কি হয়েছে। শিবা আস্তার দিকে চেয়ে বলে আস্তা চেনটিকে গলায় পরিয়ে দিব। আদিত্য দরজাটি বন্ধ করে আস্তার দিকে রাগ করে চেয়ে থাকে। কলিং বেলটি আবার বেজে উঠলে আদিত্য একটু রাগ করে একটা ক্রিকেট ব্যাট নিয়ে দরজা খুলে। তখনই সে দেখে আস্তার বাবা মা সেখানে দাঁড়িয়ে আছে। আদিত্যর হাতে ক্রিকেট ব্যাট দেখে আস্তার মা তাকে বলে তোমরা কি দুজনে ঘরের ভিতর ক্রিকেট খেলছিলে। আদিত্যকে খেতে বসতে বলে তারা ঘরের ভিতর চলে যায়। একটু পর আদিত্য বাড়িতে চলে যাওয়ার সময় আস্তাও তার সাথে নিচে যাচ্ছিল। আদিত্য সিঁড়িতে আস্তাকে একটা কিস করে চলে যায়। শিবা নিচে দাঁড়িয়ে আস্তার দিকে চেয়ে থাকে আর সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আস্তার দিকে একটু চেয়ে বাসায় চলে যায়। আস্তা সেখানেই দাঁড়িয়ে থাকে আর তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। পরের সিনে দেখানো হয় আস্তা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে। একটি দোকানের সামনে শিবাও দাঁড়িয়ে আছে। তখনই আদিত্য সেখানে গাড়ি নিয়ে আসে আর তার পিছনের গাড়ি থেকে কিছু গুন্ডা বের হয় আর শিবার কাছে গিয়ে তাকে ধমক দিতে থাকে। আস্তা আদিত্যর কাছে গিয়ে তাকে এমনটি না করতে মানা করে, কিন্তু আদিত্য আস্তার কথা না শুনে তাকে বলে তুমি গাড়িতে এসে বসো, তাকে একটা শিক্ষা দিতে হবে। আস্তা আদিত্যকে জিজ্ঞেস করে তোমার ওর প্রতি এত রাগ কিসের, ওই দিন বাসের ঘটনাটির জন্য নাকি তোমার হাত থেকে আমাকে বাঁচিয়েছে তার জন্য। আদিত্য তাকে কিছুই বলে না। গুন্ডাগুলো শিবাকে জিজ্ঞেস করে তুই কি আর মেয়েটিকে বিরক্ত করবি। শিবা আস্তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে না। একজন গুন্ডা আদিত্যর কাছে গিয়ে তাকে বলে সে তো আর তাকে বিরক্ত করবে না বলছে, তাকে কি ছেড়ে দিব। আদিত্য বলে না। তখনই শিবা গুন্ডাটিকে বলে আমি জানি আমি মেয়েটির যোগ্য না, কিন্তু আমার চাইতে গাড়িতে বসা লোকটি আরো বেশি যোগ্য না। তারা শুধু শরীরেই দামি দামি কাপড় পরে, কিন্তু তাদের মন তোদের মুখের চাইতেও বেশি কালো। গুন্ডাগুলো শিবাকে গিয়ে মারতে শুরু করে। একটু পর সেও তাদের মারতে শুরু করে। আস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকে। শিবা পাগলের মতো তাদের মারতে থাকে। একটু পর শিবা আদিত্যার গাড়ির সামনে এসে জোরে একটা বাড়ি দিয়ে আদিত্যর গাড়ির গ্লাসটি ভেঙে দেয়। আদিত্য সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। শিবা আস্তার সামনে গিয়ে বলে ওকে তো ছেড়ে দিয়েছি, মাগার তোকে ছাড়বো না। তারপর সে সেখান থেকে চলে যায়। রাতে শিবা একটি ক্লাবে বসে এমপির লোক যাদবের সাথে আড্ডা দিচ্ছিল। সেখান থেকে বের হয়ে একটা অটো ঠিক করে আর অটোটির ছাদে বসে ড্রিঙ্কস করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। অটো ড্রাইভার তার বাসার সামনে এসে তাকে ডাকতে থাকে। আস্তা তখনও বারান্দায় বসে বই পড়ছিল। শিবার ঘুম ভাঙলে সে দেখে আস্তা তার দিকে তাকিয়ে আছে। সে ড্রাইভারটিকে বলে মেয়েটা আমার পিছনে পড়ে আছে, আমাকে বলছে তাকে বিয়ে করার জন্য। ড্রাইভারটি তাকে বলে তাহলে স্যার বিয়ে করে ফেলো না। শিবা ড্রাইভারটিকে বলে আমাদের বিয়েতে আসবে। সে বলে দাওয়াত দিলে অবশ্যই আসবো আর গানও করবো। শিবা ড্রাইভারটিকে একটা গান গিয়ে ভাবির মন ভালো করে দিতে বলে। আস্তা তাদের কাণ্ড দেখে একটু একটু হাসছিল। ড্রাইভারটি চিল্লাতে চিল্লাতে গান শুরু করলে একটু পর আস্তা সেখান থেকে চলে যায়। তারা দুজনেই অবাক হয়ে বারান্দার দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে শিবার মা পুজোর জন্য ফুল কিনে বাসায় যাচ্ছিল। তখন আস্তা আর তার মা ওনাকে দেখে ওনার সাথে কথা বলতে চায়। আস্তার মা ওনাকে বলে আমরা আজকে দুদিনের জন্য পুনে যাচ্ছি। আস্তার পরীক্ষা থাকায় সে আমাদের সাথে যেতে পারছে না, আপনি কি তাকে একটু দেখে রাখতে পারবেন। কখনো তাকে একা রেখে কোথাও যাওয়া হয়নি, তাই চিন্তা হচ্ছে। শিবার মা বলে চিন্তা করতে হবে না, আমি দেখে রাখবো। আর আস্তাকে বলে আমার হাতে রান্না খাবে তো না। সে মাথা নেড়ে বলে হ্যাঁ। তারপর তারা সেখান থেকে চলে যায়। রাতে শিবা একটা প্লেটে করে আস্তার জন্য খাবার নিয়ে আসে। আস্তা তখন রান্না করছিল। তখন শিবা তাকে জিজ্ঞেস করে রান্না করে ফেলেছো। আস্তা বলে হ্যাঁ। শিবা বলে খাবার রান্না করে ফেলেছো নাকি পুড়ে ফেলেছো। আস্তা বলে তাতে তোমার কি। আর বলে আমি এমনিতেও বাইরে যাচ্ছি ডিনারে আদিত্যর সাথে। তখন শিবা তাকে জিজ্ঞেস করে কেমন আছে তোমার পাপ্পু আর গাড়ির গ্লাসটি কি ঠিক করেছে। আস্তা তার দিকে তাকিয়ে থাকে। শিবা বলে লুক কেন দিচ্ছ, এগুলো কি করবো বলো। আস্তা তাকে বলে আমি কি জানি, তোমার যেটা করতে ইচ্ছে করে তুমি সেটাই করো। আস্তা আয়নার সামনে গিয়ে কপালে একটি টিপ পরে। শিবা একটু খাবার নিয়ে তার দিকে হাত বাড়ায় আর বলো ও তুই তো বাইরে যাচ্ছিস না, এগুলো মুখে দিয়ে দেয়। আস্তা তার গায়ে একটু পারফিউম দিলে শিবা তাকে বলে তোর এটা না আমার খুব ভালো লাগে। আস্তা তাকে বলে এটাকে পারফিউম বলে। আস্তা তার চুলগুলো খোপা করতে গেলে শিবা তার পিছনে গিয়ে বলে তোকে কখনো বলা হয়নি খোলা চুলে তোকে না একদম। আস্তা জিজ্ঞেস করে একদম কি। সে বলে একদম
আর কিছুই বলতে পারে না, তাই মুখে ইশারা করে বলে আর বলে বুঝেছিস তো? আস্তা বলে হ্যাঁ। আস্তা শিবাকে একটু জেলাস ফিল করানোর জন্য বলে আদিত্যার তো আবার বাঁধা চুল পছন্দ। আস্তা হাসতে থাকে, তখন শিবা তাকে বলে যা পানি নিয়ে আয়। আস্তা তাকে বলে পানিও কি এখানে খাবে, যাও বাড়িতে গিয়ে খাও। শিবা সেখান থেকে চলে যায়। শিবা চলে গেলে আস্তা তার চুলগুলো আবার ছেড়ে দেয়। পরদিন শিবা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হাসতে হাসতে তখন তার বন্ধুরা তাকে বলে তুই যদি কালকে ভাবিকে দেখতি তাহলে পুরোই পাগল হয়ে যেতি। সে বলে জানি সে কালকে আদিত্যের সাথে ডিনারে গিয়েছিল। তখন নান্দু তাকে বলে আরে না, সে তো ফুটপাতে বসে চাইনিজ খাচ্ছিল, আর এমন ভাবে খাচ্ছিল যেন সে অনেক বছর খাওয়া দাওয়া করেইনি। শিবা একটু অবাক হয়ে যায়। এরপর শিবা আস্তার কলেজে চলে আসে। আস্তা তাকে দেখে একটু অবাক হয়। শিবা দেখে আস্তা ডোসা কিনে বন্ধুদের সাথে খেতে বসেছে। শিবা তার কাছে গিয়ে আস্তার একজন বন্ধুকে চেয়ার থেকে তুলে দিয়ে সে নিজেই বসে পড়ে, আর আস্তার কাছে গিয়ে ডোসার প্লেটে নিয়ে নেয় আর তার সামনে একটি বক্স খুলে দেয় আর তাকে খেতে বলে। আসলে শিবা তার বাড়ি থেকে আস্তার জন্য খাবার নিয়ে এসেছে। একটু পর শিবা বলে আমি চলে যাচ্ছি। আস্তা মাথা নেড়ে বলে হ্যাঁ, আর বলে বক্সটি ধুয়ে দিতে ভুলে যেও না, আর হ্যাঁ চাইনিজ খেতে ওখানে আর যেও না, ওটা তোমার জন্য না। তারপর সে সেখান থেকে চলে যায়। আস্তা তার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাতে শিবা তার বন্ধুদের সাথে ছাদে ঘুমাতে গেলে সে কিছু একটা মনে করে সেখান থেকে চলে আসে। আস্তার বাসার সামনে এসে তাকে ডাকতে থাকে। আস্তা দরজা খুললে সে আস্তাকে বলে মা তোমার থেকে জিজ্ঞেস করতে বলেছে তোমার সাথে থাকার জন্য সোনুকে পাঠাবে কিনা। আস্তা তাকে বলে আন্টি তাহলে এটা বলেছে। শিবা বলে হ্যাঁ পাঠাবো ওকে। আস্তা দরজাটা পুরো খুলে দিলে শিবা দেখে সোনু আগে থেকেই ঘুমাচ্ছে। আস্তা একটু হাসি দেয়। শিবা বলে যদি তোমাদের রাতে ভয় করে আমিও কি এখানে থেকে যাব। আস্তা একটু হাসি দিয়ে বলে নো থ্যাংক ইউ, গুড নাইট, আর দরজাটা বন্ধ করে দেয়। বই পড়তে পড়তে শিবার কথা মনে করে সে হাসতে থাকে। একটু পর দরজা খুলে সে দেখে শিবা তার দরজার সামনেই ঘুমিয়ে পড়েছে। তাই সে তার গায়ে একটি চাদর দিয়ে দেয়, আর রুমের ভিতরে আস্তাও সেই চাদর গায়ে দিয়ে দরজার সামনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিবা তার বন্ধুর বাইকের দোকানে বসে আস্তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। আস্তা বাস স্ট্যান্ডে আস্তে আস্তে তার বাসটি মিস করে ফেলে। শিবা সেটি দেখে আস্তার সামনে একটি বাইক নিয়ে এসে দাঁড়ায় আর তাকে উঠতে বলে। আস্তা তার দিকে একটু তাকিয়ে থাকে। শিবা বলে কি দেখছো এত? উঠতে বলেছি উঠো। আস্তা বাইকে উঠতে গেলে শিবা একটু পিছনে গিয়ে বসে। সেটি দেখে আস্তা তার দিকে তাকালে সে বলে ঠিক আছে এই বলে আবার সামনে চলে আসে। আস্তা বাইকে উঠলে শিবা আস্তার হাতটি তার বুকে নিয়ে রাখে আর বাইক স্টার্ট দিয়ে একেবারে বাসের সামনে গিয়েই রাখে। আস্তাকে বাসে তুলে দিয়ে বলে ভালো করে পরীক্ষা দিস। এক্সাম হলে লিখতে লিখতে আস্তা শিবার কথা মনে করতে থাকে। এক্সাম শেষ করে আসার সময় শিবা আস্তাকে দেখে একটা বন খেতে খেতে আস্তার কাছে যায়। আস্তাকে জিজ্ঞেস করে খাবে কিনা। সে বলে না আমার খিদে নেই। শিবা বলে আরে খেয়ে নে, না হয় আবার আদিত্যের নাম করে বাইরে যাবে চাইনিজ খাওয়ার জন্য। আস্তা বলে তাতে তোমার প্রবলেম কিসের? তখন শিবা বলে প্রবলেম তো তোর মাঝে, তোকে যত কাছে টানতে চায় তত তুই দূরে চলে যাস। আস্তা তাকে বলে তোমার মতো মানুষ থেকে দূরে যাওয়াই ভালো। একটি আঙ্গুল ধরতে দিলে পুরো হাতটাই ধরে ফেলো। আর বলে আমি ওই টাইপের মেয়ে না। শিবা বলে মাগার আমি তো ওই টাইপের ছেলে, যা মনে আসে ওটাই মুখে আসে। আর বলে কথা একদম ক্লিয়ার, এখনো তোকে ভালোবাসি, জীবনের শেষ সময় পর্যন্ত তোকেই ভালোবাসবো। আস্তা হেসে হেসে বলে সো ফিল্মি। শিবা বলে ফিল্মি? আর আস্তাকে জিজ্ঞেস করে বলতো দিনে কয় কদম চলিস তুই? আস্তা বলে আমি কি করে বলবো। শিবা বলে তাহলে আমি বলছি 9600 কদম। ঘর থেকে বাস স্ট্যান্ড আসা যাওয়া 2952 কদম। গাড়ি থেকে যেখানে নামিস ওইখান থেকে রেলওয়ে স্টেশন আসা যাওয়া 1600 কদম। রেলওয়ে স্টেশন থেকে কলেজ আসা যাওয়া 2220 কদম। এইভাবেই সে তাকে 9600 কদমের হিসাব দেয়। আস্তা একটু হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। শিবা বলে শুধু এইগুলোই নয়, এই দেখ তোর গায়ে মাখা পারফিউম সারাক্ষণ পকেটে নিয়ে ঘুরি, কেন জানিস? শুধু তোকে কাছে মনে করার জন্য। বল আর কি করবো তোর জন্য? আস্তা বলে শুধু আমার সাথে না আসলেই হবে, লোকজন খারাপ ভাববে। আস্তা চলে আসার সময় শিবা তাকে বলে না হয় তোর সাথে গেলাম না, 740 কদমেরই তো কথা। আস্তা পিছনে ফিরে তাকালে শিবা বলে গুনে দেখ। সে একটা হাসি দিয়ে গুনে গুনে পা ফেলতে থাকে। শিবাও তার পিছু পিছু আসতে থাকে। একটু পর আস্তা তার বাসার কাছে চলে আসে। তখন শিবা তাকে বলে ঠিক আছে না 740? আস্তা দুষ্টুমি করে বলে 742। শিবা একটু অবাক হয়ে যায় আর জানলার পাশে গিয়ে তাকে আবার জিজ্ঞেস করে সত্যি 742 কদম? আস্তা বলে 40। শিবা তাকে বলে দেখেছিস আমি কতটা ফিল্মি? আস্তা একটু হাসি দিয়ে তাকে বলে আমার সাথে ডিনারে যাবি? ভালো করে ভেবে দেখ, কাল বাবা মা চলে আসবে, এ সুযোগ আর পাবি না। শিবা হা করে তার দিকে তাকিয়ে থাকে। আস্তা বলে অপেক্ষা করিস 8টায় পুলের নিচে। শিবা একটা হাসি দিয়ে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। আস্তাও খুশিতে নাচতে নাচতে বিছানায় শুয়ে পড়ে। এরপর রাতে তারা দেখা করে। শিবা ইশারায় তাকে বলে কেমন দেখাচ্ছে? আস্তা ইশারায় বলে অনেক সুন্দর। এরপর তারা একটা ট্যাক্সিতে উঠে যায়। শিবা তার একটা হাত আস্তার কাঁধে রাখতে গেলে আস্তা খেয়াল করলে সে আবার নিয়ে নেয়। এভাবে তারা পুরো শহর ঘুরতে থাকে। একটু পর আস্তা তাকে বলে শিবা তোমার কি ভয় করে না? শিবা বলে কিসের জন্য? আস্তা বলে এই যে সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করো তার জন্য। শিবা বলে তেমন কিছু না, হতে পারে আমার বাবার ভয়ে আমার থেকে ভয় চলে গিয়েছে। তুইও তো প্রথমে ভয় পেয়েছিলি না? আস্তা একটু হেসে দেখায় অল্প করে। আস্তা তাকে বলে তুমি দিনে কতগুলো সিগারেট খাও? তুমি জানো না
না সিগারেট খেলে মানুষ মারা যায়? শিবা বলে হ্যাঁ জানি, তুই আমার সাথে একটা টান দে, তারপর সিগারেট ছেড়ে দিব। আস্তা তার হাত থেকে সিগারেটটি নিয়ে বলে আর ড্রিঙ্কস? সে বলে সেটাও আমার সাথে বসে এক প্যাক খেলে ছেড়ে দিব। তারপর আস্তা একটু সিগারেট খেয়ে ফেলে। শিবা বলে ওয়াদা, কাল থেকে আর সিগারেট খাবো না। আস্তা তাকে বলে কাল না, আজ থেকে। তারপর তারা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আস্তা সেখানে অনেক মানুষজন দেখে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। শিবা তাকে বলে আজকে মঙ্গলবার শুরু হয়েছে, তাই সবাই বাবার মন্দিরে যাচ্ছে মান্নাত চাইতে। শিবা বলে তুই কখনো যাসনি? আস্তা মাথা নেড়ে বলে না। শিবা বলে তাহলে চল, আজকে গিয়ে দুজনে একসাথে মান্নাত মানবো। তখন আস্তা তাকে জিজ্ঞেস করে তুমি কি চাইবে? শিবা বলে আগে তুই বল, তুই কি চাইবি? আস্তা বলে আমি কেন বলবো? একটু পর শিবা বলে আমি তো তোকে চাইবো। আস্তা একটু হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। সারা রাত ঘুরে বাসায় আস্তে আস্তে তাদের প্রায় সকাল হয়ে যায়। আস্তা বাসার সামনে এসে দেখে তার বাবা মা চলে এসেছে। আস্তার মা আস্তার বাবাকে বলে আমরা যদি তাড়াতাড়ি না ফিরতাম তাহলে বুঝতেই পারতাম না কি হচ্ছে। আস্তার বাবা তাদের দুজনকে একসাথে বসতে বলে আর আস্তার মাকে বলে সবার জন্য কফি বানাতে। শিবা বলে আমার জন্য চা। আস্তার বাবা তাদের জিজ্ঞেস করে বিয়ে করে ফেলেছিস? একটু পর আস্তার বাবা পকেট থেকে কিছু টাকা বের করে শিবার সামনে রাখে আর বলে এখানে 1500 টাকা আছে। শিবা বলে 1400। তারপর তিনি আরো 100 টাকা রেখে শিবাকে বলে তোমাকে দিয়ে দিলাম। শিবা টাকাগুলো নিতে গেলে তিনি বলেন মাগার একটা শর্ত আছে, আমাকে বলতে হবে আগামী 5 ঘন্টার মধ্যে টাকাগুলো তুমি কি করবে। শিবা একটু হেসে বলে 700 টাকা মুন্নাকে দিব, 400 টাকা পানওয়ালাকে দিব, আর বাকি 400 টাকা আগামীকাল খরচ করব। আস্তার বাবা বলে আগামীকাল কেন? শিবা বলে আজকে মঙ্গলবার আর আমি মঙ্গলবারে ড্রিঙ্কস করি না। আস্তা চুপ করে সব সহ্য করছিল। আস্তার বাবা হাসতে থাকে। আস্তার মা এসে বলে না হেসে যা বলার তাকে সরাসরি বলে দাও। একটু পর আস্তার বাবা বলে তুমি তো এই টাকা থেকে আমার মেয়েকে কোনো কিছুই দিলে না। শিবা বলে আগে তো মেয়েকে দেন তারপর দিব। আসলে আস্তার বাবা শিবাকে অপমান করছিল। সে প্রথমে বুঝতে পারেনি। একটু পর আস্তার বাবা উঠে শিবাকে বলে আস্তার বিয়ে ঠিক হয়ে গেছে আমার বন্ধুর ছেলের সাথে, আগামী মাসে বিয়ে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আর আমি কথা দিলে কথার খেলাপ করি না। হাত জোর করে বলে এখন তুমি আসতে পারো, বিয়ের কার্ড পাঠিয়ে দিব, তুমিও চলে এসো। শিবা চলে যাবার সময় টাকাগুলো হাতে নেয়। তখন আস্তার বাবা বলে টাকাগুলো আমার। শিবা তাকে বলে আপনিও তো বলেছেন টাকাগুলো আমাকে দিয়েছেন, আর আপনি কথা দিলে তো কথার খেলাপ করেন না। শিবা টাকাগুলো আস্তাকে দিয়ে বলে রাখো, আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট। যাওয়ার সময় আস্তার বাবাকে বলে কার্ডের জন্য অপেক্ষা করব। তারপর সে সেখান থেকে চলে যায়। শিবা চলে গেলে আস্তাকে তার বাবা মা বকতে থাকে। সারা রাত শিবা ছাদে বসে থাকে। সকালে আস্তা বাচ্চাদেরকে পড়াতে আসলে সে আস্তাকে দেখে তার পাশে যায় আস্তার সাথে কথা বলার জন্য। তখন আস্তা বলে পিছনে বাবাও আছে, তাই শিবা চলে যায়। রাতে বারান্দায় বসে আস্তা ডায়েরি লিখছিল। তখন শিবা তার দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। সেটিতে লেখা ছিল এখন কি করব। আস্তা সেটি পড়ে সেও লিখে শিবার দিকে ছুঁড়ে মারে। শিবাকে জিজ্ঞেস করে তোমার এক্সাম কখন? শিবা বলে পরের মাসে। আস্তা বলে তাহলে পড়ছো না কেন? লাইফে কিছু না করলে তোমার সাথে কোনো মেয়েই প্রেম করবে না। শিবা বলে আমি যদি পড়ালেখা করি তাহলে তুই কি আমাকে ভালোবাসবি? আস্তা কিছু একটা লিখে ছিঁড়ে ফেলে দেয়। তাই শিবা লাফ দিয়ে আস্তার বারান্দায় চলে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কি লিখেছিল। আস্তা তাকে সেখান থেকে চলে যেতে বলে। একটু পর সে শিবাকে বলে আমি লিখেছিলাম তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে আমি ভেবে দেখবো, এটাই লিখেছিলাম। শিবা বলে পাক্কা? সে বলে হ্যাঁ। এরপর 1 মাস কেটে যায়। এক্সাম হলে শিবা মন দিয়ে লিখছিল। তার সামনে বসে একটা ছেলে নকল করছিল। স্যারকে আসতে দেখে ছেলেটি কাগজটি শিবার দিকে ছুঁড়ে মারে। স্যার কাগজটি নিয়ে শিবাকে দাঁড়াতে বলে। শিবা বলে কি হয়েছে? তখন স্যারটি তাকে বলে বসে বসে কপি করো, আবার উপর থেকে কোয়েশ্চেন করো। সে বলে আমি কোনো কপি টপি করছি না, লাইফে এই প্রথম একদম মন থেকে পরীক্ষা দিচ্ছি, আমাকে লিখতে দেন। স্যারটি জোর করে তার খাতাটি নিয়ে নেয়। শিবা তার খাতাটি দিয়ে দিতে বলে। স্যারটি তার কলার ধরে এক্সাম হল থেকে বের করে দিতে চাইলে সে রাগ করে স্যারকে একটা থাপ্পড় মারে। তিনি সেখানে ঘুরে পড়ে যান। পরের দিনে দেখানো হয় শিবাকে থানায় নিয়ে আসা হয়েছে। আস্তা শিবার বাবার সাথে থানায় এসে তার জমানো টাকা দিয়ে শিবাকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে করে যাওয়ার সময় শিবার বাবা তাকে বকতে থাকে আর বলে যদি পরীক্ষায় লিখে ফেল করতি তাহলে মনকে বুঝ দিতে পারতাম, এটা করার কোনো দরকার ছিল। একটু পর আস্তা ওনাকে রাগ করে বলে প্লিজ আঙ্কেল এসব বন্ধ করেন। সবার সামনে কেউ এভাবে বলে আর বলে তাহলে তো এক হাতে বাজে না। সে এত বড় হয়ে গেছে আর সে এখন এমন কেন আপনি একবারও জানতে চেয়েছেন? বাসার একটু আগেই সে তাদের নামিয়ে দিতে বলে আর বলে দয়া করে কাউকে বলবেন না আমি আপনাদের সাথে থানায় গিয়েছিলাম। তারপর সে সেখান থেকে চলে যায়। আস্তা বাসায় গিয়ে দেখে আদিত্যা তাদের বাসায় এসেছে। তার মা তাকে বলে আজকে আদিত্যার বার্থডে, তাই সে তোকে ডিনারে নিয়ে যেতে এসেছে, একটু তাড়াতাড়ি রেডি হয়ে আয়। সে কিছুই বলে না, রেডি হতে চলে যায়। শিবা তার বাবার সাথে বাসায় যাওয়ার সময় আদিত্য আর আস্তাকে দেখে তাকিয়ে থাকে। বাসায় ফিরে আস্তা ডায়েরি লিখতে বসে আর ব্যাকগ্রাউন্ডে বলে যখন বড় ঘর থেকে ছোট করে এসেছিলাম তখন ভেবেছিলাম সবকিছু ছোট হয়ে গেছে, কিন্তু তোমার থেকে শিখেছি শিবা যে জায়গা ঘরে নয় মনে থাকা দরকার। তুমি যেমনই হও না কেন আমি তোমাকে
অনেক ভালোবাসি, শিবা। পরদিন সকালে শিবা ব্রাশ করতে করতে তাস খেলছিল। তখন আস্থা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ইশারায় তাকে তাস না খেলতে বলে। সে তারপরও তাস খেলতে থাকে আর আস্থার দিকে তাকিয়ে থাকে। রাতে শিবা আর নান্দু বাসার ছাদে ক্যারাম খেলছিল। আস্থা সেখানে এসে ইশারায় নান্দুকে চলে যেতে বলে। সে শিবাকে জিজ্ঞেস করে এখন কি করবে। শিবা চুপ করে থাকে। আস্থা তাকে বলে চাকরি করবে, আমার একজন পরিচিত লোক আছে। শিবা কিছুই বলে না। ড্রিঙ্কসের গ্লাসটি নিতে গেলে আস্থা সেটি নিয়ে খেয়ে ফেলে আর তাকে বলে এগুলো খাও, তুমি ওয়াদা করেছিলে না, তোমার সাথে এক প্যাক খেয়ে ফেললাম, এখন এটাও ছেড়ে দাও। শিবা গ্লাসটি নিয়ে দেখতে থাকে। তখন আস্থাকে তার ছোট ভাই ডাক দিলে সে শিবাকে বলে ভাই কাল দেখা হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আস্থা শিবাকে নিয়ে একটি শেয়ার মার্কেটে আসে আর ওখানকার মালিকের সাথে পরিচয় করিয়ে দেয়। তিনি শিবাকে বলে শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জানো? সে বলে না। তিনি বলেন কয়েক মাসের মধ্যেই শিখে যাবে, শুরুতে তোমাকে অফিস বয়ের কাজ করতে হবে। শিবা জিজ্ঞেস করে কি করতে হবে স্যার? তিনি বলেন তেমন কিছু না, সবাইকে ফাইল দেওয়া, চা দেওয়া আর মাঝে মধ্যে চেয়ার টেবিল পরিষ্কার করতে হবে। শিবা রেগে যায় আর বলে আমাকে কি পাগলে পেয়েছে? আস্থাকে বলে আমাকে কোথায় নিয়ে এসেছো, এসব আমি করতে পারবো না। এ বলে সে সেখান থেকে বাইরে চলে আসে। আস্থাও তার পিছু পিছু এসে তাকে বুঝায় আর বলে কাজ তো কাজই। শিবা বলে তোরও মনে হয় এ ফালতু কাজ আমি করব? আস্থা তাকে বলে তুমি এখন যাকে দেখলে উনি প্রথমে এই বিল্ডিং এর নিচে পেপার বিক্রি করতো, দুবেলা ভালো করে খেতেও পারতো না, আর এখন দেখো কত মানুষের ঘর চালাচ্ছে। শিবা বলে আমাদের ঘরও চললে তাহলে করবো চাকরি। আস্থা বলে আগে করো, তারপর ভেবে বলবো। শিবা তাকে নিচে বসতে বলে সে আবার লোকটির সাথে দেখা করতে যায়। লোকটি তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেওয়ার সময় বলে তুমি তো অনেক লাকি ভাই, মেয়েটি তোমার অনেক খেয়াল রাখে আর শেয়ার মার্কেটের সব কাজ তাড়াতাড়ি শিখে গেলে লাইফে শাইন করতে পারবে। তারপর তারা সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে শিবা আস্থাকে বলে তুই তো চাকরিও পাইয়ে দিলি, এখন তো তোকে ট্রিট দিতে হবে। আস্থা বলে ঠিক আছে, আর বলে তোমার ফ্যামিলি মেম্বারদের কিছু দিবে না? শিবা বলে আমার বাবা আসলে খুশি হবে না। তখন আস্থা বলে তুমি এখন পর্যন্ত খুশি হওয়ার মতো কোনো কিছু করে দেখিয়েছো? শিবা বলে আমার বাবাকে তুমি চিনো না, এই কাগজটিও ছিঁড়ে ফেলে দিবে সে। আস্থা তাকে বলে তাহলে ছিঁড়ে ফেলতে দাও, কিন্তু তারপরও তোমাকে দেখাতে হবে। রাতে বাসায় ফিরে শিবা তার বাবাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দিয়ে বলে চাকরি হয়ে গেছে আমার। তার বাবা অনেকটা ইমোশনাল হয়ে যায়। তারপর শিবার পাওয়া একটা ট্রফি থেকে কিছু টাকা বের করে সোনুকে দিয়ে বলে মিষ্টি নিয়ে আসার জন্য, আর বলে আমি জানতাম তোর ভাই একদিন না একদিন কিছু একটা করবে, তাই আমার সাধ্যমতো যা পারতাম 10-20 টাকা করে তার জন্য রাখতাম। শিবাও অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে শিবা চাকরিতে যেতে বের হলে তার মা তাকে বলে মন দিয়ে কাজ করিস। শিবা আস্থার বাসার জানলার পাশে এসে আস্থাকে ইশারায় জিজ্ঞেস করে তাকে কেমন দেখাচ্ছে। আস্থা হেসে ওঠে আর তাকে জিজ্ঞেস করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে? সে বলে না। আস্থা তাকে বলে তাহলে খুলতে হবে তো। সে বলে তাহলে চল আজকেই খুলি। আস্থা তাকে বলে না আজকে না, অন্য একদিন। তারপর শিবা চলে যেতে লাগলে আস্থা তাকে ডেকে বলে অল দ্য বেস্ট। তারপর শিবা কাজে চলে যায়। আস্থা আর শিবার মা বারান্দায় গিয়ে শিবাকে দেখতে থাকে। সারাদিন অফিসে কাজ করে রাতে বাসায় ফিরে আসে। প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় শিবা আস্থার সাথে কথা বলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। আস্থা একদিন শিবার অফিসে যায় ব্যাংকের ফর্ম নিয়ে। শিবা ফর্মগুলোতে সাইন করে আর আস্থাকে থ্যাঙ্কস বলে। আস্থা তাকে বলে থ্যাঙ্কস কি জন্য? সে বলে আমাকে নতুন জীবন দেওয়ার জন্য। আস্থা বলে ডায়ালগ আর বলে তোমার সিগনেচারটা অনেক সুন্দর। শিবা সিগনেচার করার পর আস্থাকে বলে প্রথম স্যালারি পেলে তোমাকে পাওভাজি খাওয়াতে নিয়ে যাব। আস্থা বলে শুধু কি পাওভাজি? সে বলো তোর আর কি চাই বল। আস্থা বলে কি দিবে? শিবা আস্থার পরে থাকা একটা রিং এর দিকে তাকিয়ে বলে এরকম একটা রিং দিয়ে দিব। আস্থা একটু মন খারাপ করে ফেলে আর বলে এটা এঙ্গেজমেন্টের রিং। শিবা তাকে জিজ্ঞেস করে কখন হয়েছে এসব? সে বলে আজ সকালে। শিবা রেগে গিয়ে ব্যাংকের ফর্মগুলো ছিঁড়ে ফেলে। আস্থা তাকে বলে কি করছে এসব? প্লিজ শিবা, আমার কসম তুমি চাকরি ছাড়বে না। শিবা তাকে বলে এসব তো তোর জন্যই করছি, তুই না থাকলে এগুলো করে কি করবো? তারপর সে সেখান থেকে চলে যায়। রাতে শিবা ড্রিঙ্কস করে আস্থার বাসার সামনে গিয়ে আস্থাকে ডাকতে থাকে। আস্থা শিবার আওয়াজ শুনে দরজা খুলতে গেলে পিছন থেকে আস্থাকে তার বাবা ডাক দেয়। তাই সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। তার বাবার দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারে না। আসলে আস্থা তার বাবাকে অনেক ভালোবাসে, তাই সে তার বাবার কথার অবাধ্য হতে পারে না। শিবার চিৎকার শুনে বাইরে সবাই জড়ো হয়ে যায়। তখন তার বাবা মা আর তার বন্ধু নান্দু এসে তাকে ধরে। সে তার মাকে বলে আইয়ে তুই আস্থাকে বল না আমি চাকরি ছাড়বো না, আর চিৎকার করে আস্থাকে বলতে থাকে আস্থা আমি ভালো হয়ে গেছি আস্থা, থ্যাংক ইউ আস্থা আমার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। আস্থা বাড়ির ভিতর থেকে তার কথা শুনে কান্না করতে থাকে। শিবাকে তার বাবা মা বাসায় নিয়ে যায়। পরদিন শিবা অফিসে গিয়ে কাজ করতে থাকে। তখন তার অফিসে নান্দু ফোন করে শিবাকে দিতে বলে। শিবা নান্দুর কথা শুনে অফিস থেকে দৌড়ে বের হয়ে যায়। শিবা আস্থার বাসার সামনে গিয়ে দেখে বাসায় তালা মারা। সে দৌড়ে নিচে চলে আসে। সেখানে আস্থার বান্ধবীকে দেখে তাকে জিজ্ঞেস করে আস্থা কোথায়। সে প্রথমে না বললেও পরে শিবার ধমক শুনে আস্থার নতুন বাসার ঠিকানা বলে ফেলে। শিবা আস্থার নতুন বাসার সামনে গিয়ে আস্থাকে চিৎকার করে ডাকতে
ডাকতে থাকে। তার চিৎকার শুনে আস্থা বারান্দায় চলে আসে, তার সাথে তার মাও আসে। শিবা তার দিকে তাকিয়ে থাকে। একটু পর আস্থার বাবা এসে শিবার কলার ধরে বলে, বল তোর কত টাকা চাই, আদিত্যাকে বলে দিয়ে দিব, তারপরও আমার মেয়ের পিছু ছেড়ে দে। সে বলে আমার টাকার দরকার নেই, আমি তাকে ভালোবাসি, তার সাথে আমার কথা আছে। আস্থার বাবা বলে, সে বলেছে তোকে ভালোবাসে না। তখন আস্থাও নিচে চলে আসে। শিবা বলে, কে বলেছে? ও। আস্থার বাবা বলে, হ্যাঁ ও। তিনি আস্থাকে ডাক দিয়ে বলে, আমি তাকে বলেছি তুই তাকে ভালোবাসিস না, কিন্তু ও তোর মুখ থেকে শুনতে চায়। আস্থার বাবা আস্থাকে জিজ্ঞেস করে, তুই কে কে ভালোবাসিস? আস্থা তার বাবার কথার আনসার না দিয়ে শিবাকে জিজ্ঞেস করে, তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছ? সে বলে না। আস্থা বলে, তাহলে কখন খুলবে? সে বলে, খুলে ফেলবো। আস্থা তাকে বলে, তাড়াতাড়ি খুলে ফেলো, দরকার আছে। শিবা আস্থাকে বলে, বল না তোর বাবাকে তুই আমাকে কতটা ভালোবাসিস। আস্থা তার বাবার দিকে তাকিয়ে বলে, অনেক ভালোবাসি তোকে। তার বাবা অবাক হয়ে যায়। একটু পর আস্থা বলে, কিন্তু আমাদের ভালোবাসার চেয়েও বেশি ওনাকে ভালোবাসে। আস্থা শিবাকে বলে, আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও আর এখান থেকে চলে যাও প্লিজ। শিবা আস্থার দিকে তাকিয়ে থাকে। একটু পর আস্থা সেখান থেকে চলে যায়। আস্থার বাবা তাকে বলে, এখানে যদি আর আসিস পুলিশ এনে ধরিয়ে দিব। তারপর তিনিও সেখান থেকে চলে যান। শিবা মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। বাসায় গিয়ে আস্থা কান্না করতে থাকে। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। একটু পর সে বারান্দায় গেলে দেখে শিবা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে আর বৃষ্টিতে ভিজছে। শিবা আস্থাকে ব্যাংকের ফর্মটি দেখায় আর ইশারায় বলে এটি সে কি করবে। আস্থা কান্না করতে থাকে। আস্থা ইশারায় তাকে চলে যেতে বলে। সে মাথা নেড়ে বলে যাবে না। আস্থা তাকে বলে, আমি তোমাকে ফোন করব। তারপর শিবা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আস্থা রেডি হয়ে বের হয় শিবার সাথে দেখা করার জন্য। তখন আস্থার মা তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? সে বলে, শিবার সাথে দেখা করার জন্য। তিনি তাকে বলে, 1 মাস পর তোর বিয়ে আর এখন তুই শিবার সাথে দেখা করার জন্য যাচ্ছিস? সে বলে, তাই তো যাচ্ছি মা, না হলে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তার মা তাকে যেতে দিতে না চাইলে সে বলে, প্লিজ মা, আজকে আমাকে আর আটকিও না। ছোট থেকে যখন যা বলেছ তোমাদের কথা শুনে চলেছি, সামনেও চলবো, আদিত্যাকে বিয়েও করব, খুশি থাকার চেষ্টাও করব। তার মাকে একটু জড়িয়ে ধরে তারপর সে শিবার সাথে দেখা করার জন্য চলে আসে। আস্তা শিবার শার্টের দিকে তাকিয়ে বলে, নতুন শার্ট? শিবা বলে, কেন, সুন্দর নেই? সে বলে, আছে। আর বলে, তোমার মেরুন কালারের শার্টটিও সুন্দর। শিবা বলে, মেরুন কালারের? আস্তা বলে, যেটার পকেটে একটু ছেঁড়া, আবার কলারের বাম পাশে কলমের দাগও আছে। শিবা তাকে জিজ্ঞেস করে, আমার কয়টা শার্ট বলতো? আস্তা বলে, 12টা, আর এটা সহ 13টা। 4টা টি শার্ট, 3টা গেঞ্জি, একটার মধ্যে 3টা ছেঁড়া আছে। তাকে দেখিয়ে বলে, একটা এখানে, একটা এখানে, আর একটা ওখানে, ওটাতে তুমি একদম। শিবা অবাক হয়ে যায় আর বলে, এতটা ভালোবাসিস আমাকে? আস্তা শিবার মুখে হাত বুলাতে থাকে। তখনই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। আস্তা একটা ফোন বুথে গিয়ে তার একজন বান্ধবীকে ফোন করে। একটু পর তারা তার সে বান্ধবীর বাসায় চলে আসে। সোফায় বসে তারা দুজন গল্প করতে থাকে। আস্তা এই প্রথম শিবাকে জড়িয়ে ধরে আর তার কাঁধে মাথা রাখে। একটু পর তারা একে অপরকে কিস করে। একটু পর শিবা আস্তাকে বলে, আস্তা চলো না আমরা বিয়ে করে ফেলি। আস্তা তাকে বলে, আমরা বিয়ে করতে পারবো না। শিবা বলে, মানে? আস্তা কান্না করতে করতে তাকে বলে, মনোকষ্ট নিয়ে হলেও আমি সারাটা জীবন পার করে ফেলবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাতে কোনো সন্দেহ নেই, সারা জীবন বাঁচতেও থাকবো, কিন্তু আমরা বিয়ে করতে পারবো না। শিবা তাকে বলে, তুই তো জীবন পার করে ফেলতে পারবি রে, আমার কি হবে? আমি কি করব? আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। সে বলে, আমি তোকে চাই আস্তা, সারাটি জীবনের জন্য। আস্তা মাথা নেড়ে নেড়ে বলে, না না। আস্তা শিবাকে বলে, তুমি সবসময় তোমার মনের কথা শোনো, কিন্তু আমি এমনটি করতে পারি না। আমার মন বলছে একটা, কিন্তু দেমাগ বলছে আরেকটা। বাবা দুবার হার্ট অ্যাটাক করে ফেলেছে। দীপুও এখনো অনেক ছোট। মা কি করে একা সংসার চালায় সেটা শুধুমাত্র আমিই বুঝি। আমি এতটা স্বার্থপর হতে পারবো না শিবা। তোমাকে পাওয়ার জন্য আমি ওদের জীবন নষ্ট করতে পারবো না শিবা, মাফ করে দাও শিবা। শিবা কান্না করতে করতে বলে, সবকিছু এত সহজ নাকি আস্তা? তুই অন্য কাউকে বিয়ে করে থাকতে পারবি? কান্না করতে করতে তারা একে অপরকে জড়িয়ে ধরে। একটু পর রুম থেকে বের হয়ে তারা হাত ধরে হাঁটতে থাকে। আস্তা শিবাকে বলে, আর দেখা করতে পারবো না, আগামী মাসেই বিয়ে। শিবা বলে, আমরা দেখা করবো আস্তা, ও আদা তো তোর বাবা মার সাথে তুই করেছিস, আমি করিনি। আমি তাদেরকে বুঝাবো, না হয় সারা জীবন নিজেকে নিজের কাছে দোষী মনে হবে যে আমি তোকে পাওয়ার জন্য তোর মা বাবাকে রাজি করানোর চেষ্টাও করিনি। আস্তা তাকে বলে, সবকিছু এত সহজ না শিবা। শিবা বলে, আমার মতো ছেলেকে ঠিক করা এত সহজ কাজ ছিল? আস্তা মাথা নেড়ে বলে, না। শিবা বলে, ঠিক করে ফেলেছ না আস্তা? আমিও তাদেরকে বোঝানোর চেষ্টা করব, একদম মন থেকে। আস্তা তাকে বলে, তোমার কি মনে হয় আমি তাদের বোঝানোর চেষ্টা করিনি? আর বলে, সত্যি এটাই, আমাদের সম্পর্ক এ পর্যন্তই ছিল। শিবা বলে, সারাক্ষণ কিভাবে জানিস আমাদের ঘর কেমন হবে, বাচ্চা কয়টা হবে, আমাদের বাচ্চাদের কালার কেমন হবে? আস্তা এটা শুনে হাসতে থাকে আর বলে, কালারে যেতে হবে না শিবা, আর তুমি বুঝতেছো না, তুমি স্বপ্ন দেখা শুরু করেছো। শিবা বলে, স্বপ্ন দেখা কি খারাপ? সবার স্বপ্ন দেখা উচিত। রাস্তা পার হতে হতে আস্তা শিবাকে বলে, তোমাকে যারা নিকাম্মা ভাবতো তাদেরকে কিছু করে দেখাও। শিবা
শিবা বলে তোকে ছাড়া। আস্থা বলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তখনই আস্থার মনে পড়ে যে সে বাসার চাবিটি রেখে আসতে ভুলে গেছে। সে শিবাকে বলে তুমি এখানেই দাঁড়াও, কোথাও যেও না, আমি এখনই চাবিটা রেখে আসছি। এ বলে সে দৌড় দিলে একটা লরি এসে তাকে ধাক্কা মারে আর সে অনেক দূরে গিয়ে পড়ে। শিবা তাকে দেখে তার দিকে দৌড় দিলে অন্য একটি গাড়ি এসে তাকেও ধাক্কা মারে। এমন অবস্থায় দুজনই একজন আরেকজনের দিকে চেয়ে থাকে। হসপিটাল থেকে আস্থার বাড়িতে ফোন দিয়ে তাদের হসপিটালে যেতে বলে আর পুলিশ গিয়েও শিবার বাবাকে অ্যাক্সিডেন্টের খবরটি দেয়। শিবাকে তার বাবা আর তার বন্ধু নান্দু ধরে আস্থার কাছে নিয়ে যায়। সে গিয়ে দেখে আস্থা আর বেঁচে নেই। সে আস্থার লাশের পাশে বসে থাকে আর তার হাত ধরে লেগে থাকা রক্তের দিকে চেয়ে থাকে। শ্মশান থেকে সবাই চলে গেলে নান্দু তাকে সেখানে নিয়ে আসে। শেষবারের মতো শিবা আস্থাকে দেখে সে সেখান থেকে চলে যায়। এইভাবে অনেকদিন কেটে যায়। শিবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। একদিন আস্থার মা এসে আস্থার ডায়েরিটি শিবাকে দিয়ে যায়। শিবা সেটি পড়তে পড়তে কান্না করতে থাকে। আর এখান থেকে ঘটনাটি চলে আসে 2019 সালে। শিবাকে দেখানো হয় যে কিনা এখন প্রতিষ্ঠিত অনেক বড় একটা কোম্পানির মালিক। এখনো সে আস্থাকে কল্পনা করতে থাকে। কল্পনাতে আস্থা তার সাথে দেখা করতে এসেছে। সে আস্থার পাশে গিয়ে দাঁড়ায় আর তাকে বলে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আস্থা তাকে বলে সে তো আমি ছোট থেকেই দেখতে সুন্দর, আর বলে কেন ডাকলে আমায়? শিবা বলে এমনি মনে পড়ছিল তাই। আস্থা বলে এজন্যই তো বলি বিয়েটা করে ফেলো, দেখো তোমার মাথা চুলো পেকে যাচ্ছে। শিবা তাকে বলে তাহলে চল বিয়ে করে ফেলি। আস্থা তাকে বলে বাড়ি যাবা না? আইয়ে অপেক্ষা করছে তো তোমার জন্য। শিবা বলে তাহলে তুই সহ চল আমার সাথে। আসলে আস্থাকে নিয়ে এগুলো ছিল শিবার কল্পনা। আর এইভাবেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই টাইপের ইউনিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।